আসছে বিস্তারিত খবরে। ৪২ দিনের কর্মবিরতি, ১১ দিনের ধর্নার পরে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এই সিদ্ধান্ত। রাজ্যের প্রতি আস্থা নেই জানালেন আন্দোলনকারীরা। আজ সব মেডিকেল কলেজ থেকে মোমবাতি মিছিলের ডাক। সোমবার অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেই শুনানিতে কি হয় তা দেখে নেওয়ার পরেই আগামীকাল বিকেল থেকে রাজ্যে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখি। ধর্ণা মঞ্চের সামনে থেকে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে যখন পরিস্থিতি ইতিমধ্যে কিছুটা স্তিমিত হতে শুরু করেছিল, সেই সময় ফের আবারও সেই আন্দোলনের ডাক দেওয়া হলো জুনিয়র চিকিৎসকদের তরফে। এবার সাগর দত্তকে কেন্দ্র করে কি খবর উঠে আসছে? দেখো, একদমই সাগর দত্ত হাসপাতালে শুক্রবার যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা আবার কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। দেখো, এই দাবিতেই জুনিয়র চিকিৎসক, তুমি জানো, কালকে তারা ঘোষণা করেছিলেন যে আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি আছে, তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের দাবিগুলি মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা ঘোষণা করেছেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু এখানে যে মঞ্চে রয়েছে সেখানে জুনিয়র চিকিৎসক তারা এসে উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কর্মবিরতি নিয়ে এই মুহূর্তে তোমাদের স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, পরশুদিন সাগর দত্তে যে ঘটনাটা ঘটে গেছে তা কিন্তু আরেকটা অভয়া ইনসিডেন্টের থেকে কোনো অংশেই কম নয়, বরং আমরা বলবো যে আরও গুরুতর। কারণ এই জিনিসটা হয়েছে পুলিশ সিকিউরিটি এবং র্যাফের চোখের সামনে। তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদেরকে সুরক্ষা প্রদান করতে, যেটা সুপ্রিম কোর্টের ডিরেক্টিভ ছিল সব ওয়ার্ডে সিসিটিভি থাকবে। আমরা দেখলাম যে পেশেন্টের রিলেটিভরা রেস্টরুমে ঢুকে গেল, মানে গুন্ডাদের মতো ঢুকে গেল রেস্টরুমে, আমাদের ফিমেল পিজিটিদের গায়ে হাত দিল, কিন্তু সেটারও কিন্তু অ্যাডিকুয়েট সিসিটিভি কভারেজ নেই যে রেস্টরুমে ঢুকেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে বা স্বাস্থ্য ভবনই কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কালকে আমরা কাউন্সিল মিটিংয়ে জবাব চাইতে গেছিলাম। তারা আমাদের বললেন যে সরকারি টেন্ডার পাস করতে দেরি হচ্ছে বলে তারা এখনো সিসিটিভি প্রদান করতে পারেনি। আর আমাদের এখানকার যে সিকিউরিটি অ্যাডিকুয়েট নয় সেটা আমরা বারবার বলেছি যে তারা ট্রেন্ড নয়, তারা মানসিক শারীরিক কোনোভাবেই ট্রেন নয় এরকম একটা মব অ্যাটাককে প্রিভেন্ট করানোর জন্য। সেটা নিয়েও কিন্তু তাদের কাছে কোনো জবাব ছিল না। আচ্ছা, আরেকটা বিষয় একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে আজকে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন যে যে কর্মবিরতির কথা হচ্ছে সেই বিষয় নিয়ে তিনি পোস্ট করেছেন যে সমস্ত কিছু হচ্ছে, সিবিআই তদন্ত চলছে, একই সঙ্গে বিভিন্ন যে তোমরা দাবিগুলি করেছিলে সেই দাবিগুলি নিয়েও কাজ এগোচ্ছে সরকার, তারপরেও কর্মবিরতি কেন? এটাও কি থ্রেট কালচার নয়? তার পোস্ট এটা। দেখুন, অনেক লোকে অনেক কথাই বলবে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে প্রশাসনকে বলে দিয়েছিল 14 দিনের মাথায় তোমরা সিসিটিভি করো, সিসিটিভি ইনস্টল করো, সিকিউরিটি বাড়াও, ডাক্তারদের সাথে কনফিডেন্স বিল্ড করো, এই 14 দিনের আলটিমেটামের মধ্যেই আমরা আরেকটা নিয়ার অভয়া কাণ্ড দেখে নিলাম। পরশুদিন যে কাণ্ডটা হয়েছে, এখানে যদি আমরা জুনিয়র ডাক্তাররা না যেতাম সেখানে কিন্তু আরেকটা অভয়া কাণ্ড হয়ে যেত। তো একজন অসুরক্ষিত মানুষ কাউকে চিকিৎসা দিতে পারে বলে আমাদের মনে হয় না। তাই জন্য আমরা জুনিয়র ডাক্তাররা যতক্ষণ না সুরক্ষিত বোধ করব, যতক্ষণ না প্রশাসন আমাদের সুরক্ষিত বোধ করাতে পারবে, ততদিন কিন্তু আমরা কাজে ফিরতে পারবো না। কালকের সুপ্রিম কোর্টের হিয়ারিংটার দিকে আমরা সবাই তাকিয়ে আছি যে এখানের প্রশাসন এবং স্টেট কি বলে, আমাদের হয়ে কি বলে। কারণ এবার স্টেটেরও আমাদের মনে হয় আমাদের হয়ে দাঁড়ানোর উচিত। কারণ এরকম ভাবে ছোট ছোট মেয়েদের গায়ে হাত উঠে যাচ্ছে, লোকজন এসে বলছে আরজিকর কাণ্ড আবার ঘটিয়ে দেবো, এটা দায় কার? এটাকে প্রতিরোধ করার দায় কার? স্টেটের।
স্টেট কি বলে সেটা দেখে আমরা ডিসিশন। একদম একদম তুমি শুনলে জুনিয়র ডাক্তারদের এখানে বক্তব্য শোনালাম এবং তারা যেমনটা জানালেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আছে এবং সেই শুনানির পর তারা সিদ্ধান্ত নেবেন যে পূর্ণ কর্মবিরতিতে ফের তারা ফিরছেন কিনা। যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে রাজ্য সরকার ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, সেটা কিন্তু স্পষ্ট করেছেন আন্দোলনকারীরা। পাশাপাশি আমরা দেখেছি রক্তিমা যে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনিও কিন্তু এ বিষয়ে ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কি বলেছেন যে 7,500 ডাক্তারকে 10,500 লোক দিয়ে দেখে নিয়ে চলে আসার, তাও আবার মাত্র 2 ঘন্টার মধ্যে। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের গোটা আন্দোলনকে তিনি চ্যাংরামো বলে অভিযুক্ত করেছিলেন এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ফের সেই কোথাও না কোথাও গিয়ে এতদিন ধরে যে নিরাপত্তা নিয়ে আন্দোলন ডাক্তারদের, এতদিন ধরে যে নিয়ে দাবিগুলি পূরণ করার জন্য আন্দোলন, সেগুলি কিন্তু প্রশ্নচিহ্নের মুখে চলে আসছে। এবার খোদ শাসক দলের একজন বিধায়ক বলছেন যে 2 ঘন্টার মধ্যে 10,500 লোক নিয়ে গিয়ে দেখে চলে আসবো জুনিয়র ডাক্তারদের। একদমই দেখো এই বিষয়টাও কিন্তু গতকাল তারা তুলেছিলেন এবং সেই জায়গা থেকে এটাও কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট যে এতদিন ধরে যে থ্রেট কালচার তারা অভিযোগ করে আসছিলেন সেটা কিন্তু একেবারে দেখা গেল সরাসরি শাসক দলের একজন বিধায়ক তিনি অন ক্যামেরায় এই বক্তব্য রাখছেন এবং সেই জায়গা থেকে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। একটু আরেকটি প্রসঙ্গে একটুখানি কথা বলতে চাই। হুমায়ুন কবির, কালকে আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি একেবারে বলছেন 10,500 লোক নিয়ে চলে আসবো প্রয়োজনে। এইটাকে কিভাবে দেখছেন আপনারা? থ্রেট কালচার নিয়ে এতদিন বলে আসছিলেন, এরকম বলে মানুষকে কতটা ভীত করবে আমি জানি না। এইভাবে তো আমরা তো জাস্ট একটা চেয়েছি যে আমরা কর্মবিরতি ডেকেছি কারণ আমরা চাই যে আমরা সিকিউরলি সেফলি কাজ করি। এইভাবে 10,000 লোক ঢুকিয়ে দেবো, আরজিকর বানিয়ে দেবো, আরজিকরের মতো করে দেবো, এগুলো তো মানে মানুষ একটা যত দিন যাচ্ছে জাস্টিস তো পাচ্ছি না, শুধু একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে সিকিউরিটি বাড়িয়ে দেবো, কিন্তু এরকম একটা নিয়ার অভয়াকাণ্ড প্রত্যেক জায়গায় যদি ঠিকঠাক সিকিউরিটি না হয়, স্টেট যদি উঠে না দাঁড়ায়, তাহলে একটা নেক্সট অভয়াকাণ্ড যে কোনো জায়গায় খুব শীঘ্রই হতে চলেছে। আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যতক্ষণ না প্রপার সিকিউরিটি দেবে, আমরা যতক্ষণ না সুরক্ষিত ফিল করব না ততক্ষণ আমরা কাজে ফিরবো না, ততদিন আমাদের সিজওয়ার্ক চলবে। আর হচ্ছে আমরা কালকের হিয়ারিংয়ের দিকে তাকিয়ে আছি যে স্টেট আমাদের হয়ে কি বলছে। আর আজকে 6টার থেকে আমাদের মশাল মিছিল আছে, আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। একদমই তুমি শুনতে পেলে এখানে যারা রয়েছেন আন্দোলনরত তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলি পূরণ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে, ততদিন পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ তারা চালাবেন। এবং সেই জায়গা থেকে একেবারে গোটা বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করছেন যে এতদিন ধরে যে থ্রেট কালচারের অভিযোগ তারা করে আসছিলেন, হাসপাতালের ভেতরে যে থ্রেট কালচারের অভিযোগ করে আসছিলেন, সেটা কিন্তু শুধুমাত্র হাসপাতালে সীমাবদ্ধ নেই, বাইরে থেকেও একেবারে সরাসরি শাসক দলের বিধায়ক তিনি অন ক্যামেরা এই ধরনের কথা বলছেন। তাহলে আসলেই যে কি অবস্থা হয়ে রয়েছে সেটাই কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে রাজ্য সরকার এ বিষয়ে কি স্ট্যান্ড পয়েন্ট নেয় তার উপরেই তাদের পরবর্তী পদক্ষেপ বা তাদের আন্দোলনের রূপরেখা কি হবে তা তারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ রক্তিমা। Give me digits, high.